যে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের আয়োজন করা হয়, তাহলে আওয়ামী লীগ সমগ্র অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বিএনপি, জামাত, এনসিপি, অমুক তমুক সমুক এক্স ওয়াই জেড সবাই যদি জোট করে আর আওয়ামী লীগ সিঙ্গেল হ্যান্ডেড দাঁড়িয়ে থাকে, শুধু নর্মালি খালি ব্যালটে নৌকা থাকবে, 300 আসনে 300 প্রার্থী থাকবে, এইটুক করলেই দেখেন না খেলা কই যায়, তাতেই ভাইসা যাবে। ওই যে মাঝখানে কোথায় থেকে স্লোগান চলতেছিলাম যে আসিফ কি যেন, আসিফ নাহিদ কিছুই রবে না, আরে সব শালারা ভাইসে যাবে বঙ্গোপসাগর। তো ওরকম এই যে ব্যালট বিপ্লবের কারণে এই সব অপশক্তি বঙ্গোপসাগরে ভেসে যাবে। এই যে ভোট বর্জনের আহ্বান দিয়েছেন, আমি তো ভিন্ন ভিন্ন কথা শুনছি, যে একদিকে আপনারা বলছেন ভোট বর্জনের কথা, আবার অনেক থেকে প্রচারণা করা হচ্ছে যে আপনারা না ভোট দিন, ফলে মানুষ আসলে ভোট যদি বর্জনই করে, না ভোট দিতে আবার কিভাবে করে যাবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যে এই ভোট বর্জনের জন্য কিংবা এই যে সজীব ওয়াজেদ জয় বললেন যে এটাই বাংলাদেশের সামনে শেষ সুযোগ, এই শেষ সুযোগ যে এটিকে কার্যকর করার জন্য, বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? মানে 12 ফেব্রুয়ারির নির্বাচনকে আপনারা কি প্রতিহত করবেন, মানুষ কি বর্জন করবে? এই প্রশ্ন দুটো কিন্তু আপনার কাছে আমি রাখলাম। সজীব জয় যেই ডাক দিয়েছেন, সেই ডাকের বিষয় তাহলে আওয়ামী লীগের অবস্থানটা কি? আমরা কি ভোট প্রতিহত করব না বর্জন করব, মানে আমাদের স্ট্র্যাটেজি আপনি জানতে চাইছেন। তো আসাদ নূর ভাই ইতিমধ্যে অনেকটা বুঝিয়ে ফেলেছেন। তো এক্ষেত্রে আমরা বলতে চাই, দেখেন, আওয়ামী লীগ শান্তিপ্রিয় দল, আমরা শান্তিতে বিশ্বাস করি। ছাত্রলীগের স্লোগানই হচ্ছে শিক্ষা, শান্তি, প্রগতি। তো এই জায়গাটায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা কিন্তু বারবার বলেছেন যে আমি আমার নেতাকর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তোমরা জনগণকে সাথে নিয়ে এই অবৈধ, অগণতান্ত্রিক, অংশগ্রহণ বিহীন ভোটকে বর্জন করো। জনগণকে বুঝিয়ে এই ভোট যে একটি ভুয়া ভোট, সেটিকে আমাদের সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে। সুতরাং আমরা কিন্তু আসলে প্রতিহত শব্দটি যে বিষয়টি দাঁড়ায়, যে মারামারি, কাটাকাটি, হানাহানি দিয়ে, কারণ আমরা যাদেরকে প্রতিহত আসলে করতে হবে তারা তো ভদ্র কথায় বিশ্বাসী নয়। তারা বিশ্বাসী কি? তারা বিশ্বাসী দীপু চন্দ্র দাসকে মেরে পিটিয়ে জীবন্ত অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে দিতে হবে। তারা বিশ্বাসী যে পুলিশকে মেরে শুধু ক্ষান্ত হলে হবে না, পুলিশের খাল মানে শরীরের চামড়া ছুলে তাকে ওই ফুটওভার ব্রিজ দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। তারা বিশ্বাসী যে জাহাঙ্গীর ভাইয়ের পিএস, সেই জুয়েল ভাই, গাজীপুরের জাহাঙ্গীর ভাইয়ের পিএস ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের নেতা, সেই জুয়েলকে মেরে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে গাছের সাথে ঝুলিয়ে রাখতে হবে। তারা বিশ্বাস করেন যে আবু সাইদে যে ঘটনা, এটিকে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশ ধ্বংসের ক্রিয়ানকে পরিণত করতে হবে। তো এদের সাথে আসলে যদি প্রতিহত শব্দটি আমাকে আনতে হয়, তাহলে তো আমাকে ওই রকম প্রস্তুতি নিয়ে যেতে হবে বা ওই রকম প্রস্তুতি নিয়ে নামতে হবে। কিন্তু সেটি করলে তো আসলে তারা যেটি চায় সেটি বাস্তবায়ন হলো, দেশটি ধ্বংসের দোরগোড়ায় পৌঁছবে, দেশটি একটি গৃহযুদ্ধের প্লটে রূপান্তরিত হবে। তো শেখ হাসিনা এখন পর্যন্ত ধৈর্য ধরে তার লক্ষ লক্ষ নয় বলবো আমি কোটি কোটি, শেখ হাসিনার কোটি কোটি কর্মী আজকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, আবাসহীন, গৃহহীন, অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কঠিন জীবনযাপন করছে। তাদের অনেকে কারাগারে মানবিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে, এমনকি স্লো পয়জনিং এর মাধ্যমে, আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি, স্লো পয়জনিং এর মাধ্যমে কারাগারে বিভিন্ন লোকজনকে আওয়ামী লীগের হত্যা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে একটি বিষয় এস্টাবলিশ করতে চান যে আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই না, এটি যে ভুল। আওয়ামী লীগ যে সবসময় একটি নির্বাচনমুখী দল, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। দেখেন শেখ হাসিনা কতটা দেশকে, গণতন্ত্রকে, নির্বাচনকে, ভোটকে ভালোবাসেন, যে তিনি কিন্তু এখনো আসলে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, হি ইজ দ্য ভ্যালিড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, হার এক্সেলেন্সি শেখ হাসিনা। কিন্তু তারপরে উনি বলেছেন যে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, এই মাতৃভূমির স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, লাল সবুজের পতাকার স্বার্থে, 17 কোটি জনগণের স্বার্থে আমি ভোট করতে ইচ্ছুক, আমি এবং আমার দল নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা চাই যে আমাদের গণতান্ত্রিক অধিকারটা নিশ্চিত করা হোক, এই যে ভুয়া মামলাগুলো, এই যে মিথ্যে সাজাগুলো, এগুলোকে সাময়িকভাবে স্থগিত করে আমাদেরকে নির্বাচনের সুযোগ করে দেওয়া হোক। জনগণই ম্যান্ডেট দিক, জনগণই রায় দিক যে তারা কোন পক্ষে। জনগণ যদি আমাদের বিরুদ্ধে রায় দেয় আমরা সেটা মেনে নেব, জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে সেটি মেনে নিতে আপত্তি কোথায়, সমস্যাটা কি? সুতরাং সমস্যাটা হচ্ছে ওই যে ভয়, যে তারা তো জানে জনগণের ম্যান্ডেট কি, জনগণের মনে কি। তারা যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে একটি
অবৈধ এজেন্ডা বাস্তবায়ন করেছে, এটি কিন্তু জনগণ এখন বুঝে গিয়েছে। জনগণ সেই অনুযায়ী রিয়াক্ট করছে। জনগণ কিন্তু রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বলছে যে তারা প্রতারণার শিকার হয়েছে, দে আর ফিলিং চিটেড। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা জানে যে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের আয়োজন করা হয়, তাহলে আওয়ামী লীগ সমগ্র অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে, বিএনপি, জামাত, এনসিপি, অমুক তমুক সমুক এক্স ওয়াই জেড সবাই যদি জোট করে আর আওয়ামী লীগ সিঙ্গেল হ্যান্ডেড দাঁড়িয়ে থাকে, শুধু নর্মালি খালি ব্যালটে নৌকা থাকবে, 300 আসনে 300 প্রার্থী থাকবে, এইটুক করলেই দেখেন না খেলা কই যায়, তাতেই ভাইসা যাবে। ওই যে মাঝখানে কোথায় থেকে স্লোগান চলতেছিলাম যে আসিফ কি যেন, আসিফ নাহিদ কিছুই রবে না, আরে সব শালারা ভাইসে যাবে বঙ্গোপসাগর। তো ওরকম এই যে ব্যালট বিপ্লবের কারণে এই সব অপশক্তি বঙ্গোপসাগরে ভেসে যাবে। হ্যাঁ, তো সুতরাং এই বিষয়টি একটি বাস্তবিক ভাবেই আমি শেখ হাসিনার এই সিদ্ধান্তকে সেলুট করি, সমর্থন করি যে আমরা জনগণকে সাথে নিয়ে দেশকে কোনো অশান্তির দিকে ঠেলে না দিয়ে এই ভোটকে বর্জন করবো। এবং আরেকটি প্রশ্ন যেটি আপনি বলেছেন যে এই হ্যাঁ ভোট না ভোট নিয়ে, হ্যাঁ ভোট না ভোট নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা তো কোনোভাবেই এই ভোটকে সমর্থন করছি না এবং এই ভোটকে মানে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবর্তে একটি পক্ষপাতমূলক নির্বাচন যেখানে আয়োজিত হচ্ছে, সেটিকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। সুতরাং এখানে কিসের হ্যাঁ কিসের না, আমাদের স্লোগান একটাই, আমরা ভোট দিতে যাব না। আপনি যদি আমাদের সোশ্যাল হ্যান্ডেল গুলো দেখেন, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক, এনিহোয়ার, ইনস্টা, তো আপনি দেখবেন যে সব জায়গায় আমাদের স্লোগান দলীয় ভাবে একটি, যে আমরা হ্যাঁ না কোনো কিছুই বুঝি না, আমরা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ না হলে ভোট দিতেই যাব না। সুতরাং আওয়ামী লীগ বিহীন যে নির্বাচন, এই নির্বাচনটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই অগ্রহণযোগ্য নির্বাচনকে আমরা বর্জনের জন্য দেশের জনগণকে সাথে নিয়ে কাজ করব। জি, জি। আসাদ নূর, খুব ক্লিয়ার যে আসলে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতেই যাবে না। হ্যাঁ, এই আহ্বানই আওয়ামী লীগের পক্ষ থেকে। এখন আমরা দেখছি যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পাওয়ার জন্য বিএনপি এবং জামাত দুই দলই চেষ্টা করছে, যদিও তাদের দুই দলের হাতেই আওয়ামী লীগের ভোটাররা নানানভাবে নাজেহাল হয়েছে। এখন বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক দর্শন, এর মধ্যে কোনো ফারাক দেখেন কিনা? যেমনটি আমি আজকে আমার শিরোনাম করেছি যে দুই সাপের একই বিষ, দাঁড়িপাল্লার ধানের শীষ। তাদের রাজনীতিতে কি কোনো ব্যবধান দেখেন? মানে আওয়ামী লীগের ভোটারদের ভোট পাওয়ার জন্য বিএনপি এবং জামাত যে চেষ্টা করছে ভিন্ন ওয়েতে, তো সেখানে ভোটাররা কি বিভ্রান্ত হবে নাকি তারা বুঝবে দুই দলের একই বিষ? আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা করাটাই তো এক ধরনের রসিকতা, যেখানে আওয়ামী লীগকে তারা নির্বাচনের বাইরে রেখেছে এবং ইতিহাস থেকে তারা শিক্ষা নেয় না। আওয়ামী লীগবিহীন যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে কোনোটাই তাদের মেয়াদ পূর্ণ করতে পারেনি, এবারও পারবে না। সোজা না বাঁকা, কিন্তু পুরো দলটা যে মেরুদণ্ডবিহীন, এখন এই পুরো দলের মেরুদণ্ড ভাঙলোকে, এই প্রশ্ন যদি আমি আপনাকে করি, আপনি হয়তো বলবেন গত 17 বছরে আওয়ামী লীগ এমন কাবু করেছে বিএনপিকে যে বিএনপি আর দাঁড়াতে পারছে না, তাদের নেতৃত্ব নাই। আমি এটার সাথে একমত না। আসলে বিএনপির পরাজয় হয়েছে জামাতের সাথে টাই আপের পর। তারা তাদের পুরো দলটাকে জামাতের কাছে, মানে জামাতকে দলে ঢুকিয়ে দলের ভেতরটা শূন্য করে ফেলেছে এবং জামাত ইসলাম খুব ভালোভাবে এই বিএনপিকে শুষে নিয়েছে, বিএনপির নেতাকর্মীদের জামাতি করে ফেলেছে এবং সেই ধারাবাহিকতা এখনও দেখেন তাদের নেতাকর্মীদের আচার আচরণ। আপনি এই 32 ভাঙার নেতৃত্ব কাদের ছিল? আপনি মানে একজন মুক্তিযোদ্ধার সন্তান এই ইশরাককে দেখেন, যে 32 ভাঙতে যায়, তার বাবা বঙ্গবন্ধুর সন্তানের বন্ধু ছিল এবং ওই 32 থেকে মুক্তিযুদ্ধের পুরো পরিকল্পনা হয়েছে। আমাদের এটা শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয়, এটা আমাদের একটা পুরো রাষ্ট্রের সকল নাগরিকের একটা গৌরবের জায়গা। সেটা যারা ভাঙতে পারে, আপনি ওই বিএনপির কথা বলেন, বিএনপি তো এখনো জামাতের কাছে নিশ্চিহ্ন। এই বিএনপি জামাত তারা কোথাও মারামারি করে, দেখায় অনেক কিছু। যখন বিএনপি বিপদে পড়ে তখন জামাতের বিরুদ্ধে দু একটা কথা বলে, আবার যখন জামাত বিপদে পড়ে বিএনপির বিরুদ্ধে কখনো কথা বলে, আবার যারা তখন উভয় বিপদে পড়ে তখন তারা এক হয়ে যায়। দেখেন, একটা কথা কিন্তু আমরা জানি যে ধর্ম এবং রাজনীতি দুটো একে অন্যের বন্ধু হয়। এটা রাষ্ট্রভেদে ধর্মের নাম ভিন্ন হয়, রাজনৈতিক দলের নাম ভিন্ন হয়, কিন্তু ভারতের দিকে তাকালে আপনি দেখবেন যখন রাজনীতিবিদরা কোনো একটা বিপদে পড়ে তখন তারা ধর্মীয় বিভিন্ন জিনিস নিয়ে আসে, আবার যখন ধর্ম বিপদে পড়ে তখন তারা রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিদের পাশাপাশি পায়। জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশের চিহ্নিত মুনাফিকের দল। তাদের একদিকে আছে ধর্ম, তারা যখন ইচ্ছে ধর্ম বেচে, অপরদিকে এই যে বিএনপি, তাদের উৎপত্তি হচ্ছে
চক্রান্তের মাধ্যমে এবং এই বাংলাদেশের বিরোধী যত ধরনের পুনর্বাসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জিয়া যুদ্ধ করেছে, স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে পাঠ করেছে। সেই জিয়া বঙ্গবন্ধুর খুন পরবর্তী 15ই আগস্ট 1975 তার মতামত এবং পরবর্তীতে তার কার্যক্রম এবং তার হত্যা হওয়া পুরো জিনিসটা একই সূত্রে গাঁথা। বিএনপি তো একটা ক্লাব, এটা তো রাজনৈতিক দল না, বিভিন্ন জায়গা থেকে আসে এবং এখানে একটা মজমা মেলায়। তো আমি মনে করি বিএনপির চেয়ে জামাত এখন শক্তিশালী। আপনি বরং ভাবতে পারেন জামাত এই ভোট তো খুব একটা মানুষ দেবেন না, এটা মানুষের, আমার জীবনে তো অনেকগুলো ইলেকশনে আমি ভোট দিই নাই, কিন্তু আমি তো আমেজ দেখেছি এইরকম, মানে চেতবেদ কিছু নাই কোনো মানুষের ইলেকশন। এর চেয়ে বরং রাজশাহী আর বরিশালে একটা ফুটবল ম্যাচ হলে মানুষের মধ্যে আরও বেশি আগ্রহ থাকবে, আমি নিশ্চিত। তো এই পরিবেশ করার মাধ্যমে তারা জানান দিচ্ছে যে আওয়ামী লীগ আগে যা করেছে, আমি অনেক সময় বলেছি ভোট দেয় না আওয়ামী লীগ, আমি তো দেখি ঠিকই করেছে আওয়ামী লীগ, কী উপায়, মানে এরা, মানে আওয়ামী লীগ খারাপ না ভালো এটা আমি তো মাপবো অন্য রাজনীতিবিদ দিয়ে, ওদের চেয়ে আওয়ামী লীগ কোথায় খারাপ ছিল? ওরা যা করছে এই যে পরিস্থিতিটি, আওয়ামী লীগ তো কাউকে ব্যান করে না, আমি তো দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এদের চেয়ে ভালো ছিল অন্তত। ওকে, হ্যাঁ, রাজনৈতিকভাবে যদি কেউ দেউলিয়া হয়ে যায়, পেট্রোল বোমাবাজি যদি করে, আমি তো বিএনপির লোকের সাথে জেল টেল খেটেছি, তাদের স্বীকারোক্তি আমি জানি। এই যে পেট্রোল বোমা, এই বোমাবাজি তারাই শুরু করেছে। পরে এটাকে যদি রাজনৈতিকভাবে কেউ ব্যবহার করে, এই দায়িত্ব আর আওয়ামী লীগের না। রাজনীতিতে যে সুযোগ পাবে সে দেবে, ফুটবলে যে যার পায়ে বল সে পারলে গোল দেবে, এটাই নিয়ম। এখন জামাতকে আমাদের সবাইকে থামাতে হবে, কারণ এইভাবে ভোট মানে একটা দেশ দখল, সোজা সাপটা কথা। তাদের কাছ থেকে 1971-এর ইতিহাস আমরা দেখি, বলে গোলাম আজম অমক, এরা বীর মুক্তিযোদ্ধা। ওই গতদিন জুম্মা আমির যে বলছে অলি হচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা, আবার তাদের সাইদি বলেছিল যে না এখানে চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল। সাইদি বাংলাদেশ টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছিল নারী নেতৃত্ব ইসলামে হারাম না। খালেদা জিয়ার নেতৃত্বে তারা কেন জামাত গঠন করে, জামাত কেন খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় ঐক্যজোট বলেছিল, কই কোরআন হাদিসে তো কোথাও নারী নেতৃত্ব হারাম করা হয়নি। এখন আবার বলছে যে নারীদের সামনে আসতে দেওয়া যাবে না, নারীরা বেশ্যা। তো এই তো সেই মুনাফিকের দল, এরা বলবে, আমি নিশ্চিত ওরা বলবে, এই যে রাজশাহীর আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই মাসুদকে হত্যা করা, এর আগে তার পায়ের রক কেটে দিয়েছিল ছাত্রলীগ নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তারা বলবে যে আরে ভাই আমরা তো উপকার করেছি, ইতিহাস লিখবে যে ওর হাত পা ছিল না, এই 8-9 এত ছোট বাচ্চার জন্য সে দুধ আনতে যাচ্ছে, কষ্ট হচ্ছিল, আমরা মেরে ফেলেছি।